তৃণমূল কংগ্রেসের ভাড়া কার্যালয়টুকু পর্যন্ত ঋতব্রতপন্থী তৃণমূল তারা দাবি করলো যে এটাই তাদের কার্যালয় এবং তাদের নাকি প্রচুর সমস্ত স্মৃতি জড়িয়ে রয়েছে এবং এটাই এবার থেকে তারা এখানে বসবেন বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের একমাত্র তৃণমূল কংগ্রেসের যে ভাড়া নেওয়া কার্যালয়, তৃণমূল কংগ্রেসের এতদিন থাকার পরেও একটা পার্টি অফিস তৈরি করতে শুরু করেছে, কমপ্লিট করা হয়নি, এই একমাত্র ভাড়ার অফিসটা পর্যন্ত বেদখল হওয়ার উপক্রম। কিন্তু বিশ্বাস করুন, এই যুদ্ধটা একেবারেই পশ্চিমবঙ্গের মানুষ কেউ ভালো চোখে দেখছে না। তার কারণ তৃণমূলের প্রতীকের আসল দাবিদারকে, তৃণমূলের ফান্ডের আসল দাবিদারকে, তৃণমূল দলটার আসল দাবিদারকে, এর থেকে বড় প্রশ্ন পশ্চিমবঙ্গের মানুষের তৃণমূল কংগ্রেসের 15 বছরের জামানার দুর্নীতির ভাগিদারকে। এই প্রশ্নের উত্তর আমাদের চাই। আমাদের অ্যানালিসিসের প্রয়োজন নেই যে তৃণমূল কংগ্রেসের 1000 কোটি টাকা বা 3000 কোটি টাকার সম্পত্তি সেটা ঋতব্রতপন্থী তৃণমূল পেলে ভালো না মমতাপন্থী তৃণমূল পেলে ভালো। যেই পাবে সেইটাই হচ্ছে আমাদের অর্থনীতির ওই টাকাটা পর্যন্ত আটকে যাওয়া। তার কারণ এরা সম্পূর্ণরূপে ওই টাকার অসৎ ব্যবহার করবেন। তাই প্রশ্ন এটা নয় যে দলের তৃণমূলের প্রতীককে পাবেন, প্রশ্ন এইটা যে আমাদের এই 15 বছরে আমাদের ওপর হয়ে চলা অত্যাচারের আসল ভাগিদারকে। সেটা না করে এরা চোখ ঘোরাচ্ছেন। আর বিশ্বাস করুন, এখানে আমার বলতে কোনো বাধা নেই যে কোন রাজনৈতিক স্বার্থে এত সিটে জিতে আসা বিজেপি এগুলোকে বরদাস্ত করছে। আসুন আজকে আলোচনা করব আপনাদের সামনে কি হয়েছে গতকাল। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল এসজিবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্ব। আপনারা জানেন যে ঋতব্রতপন্থী তৃণমূল সহ 10 জন এইরকম বিদ্রোহী তৃণমূল তারা নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করেছেন। নির্বাচন কমিশন আগামী 6 তারিখ অর্থাৎ কালকে নির্বাচন কমিশন দুই পক্ষকেই ডেকেছেন এবং দুই পক্ষকেই কার্যত প্রমাণ করতে হবে যে কারা আসল তৃণমূল। সে যাই হোক, সেটা নির্বাচন কমিশনের ব্যাপার, তারা কি সিদ্ধান্ত নেবেন। কিন্তু তার একদিন পরে ফিরে এসেই ঋতব্রতপন্থী তৃণমূল, ঋতব্রত এবং কে রয়েছেন, সন্দীপন সাহা, ঋতব্রত এবং ফিরহাদ হাকিম, আকরুজ্জামান রয়েছেন, জাভেদ খান, এরকম সমস্ত লোকজনরা গিয়ে তৃণমূল কংগ্রেসের মেট্রোপলিটনের একটা ভাড়া পার্টি অফিস, একমাত্র টিম করে জ্বলা একমাত্র কেন্দ্রীয় পার্টি অফিস, ভাড়া পার্টি অফিস, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসটা পর্যন্ত ভাড়া নেওয়া। যাই হোক, তো সেই পার্টি অফিস ভাড়া নেওয়া বলতে টাকার জন্য না, কিন্তু তার কারণ মাথায় রাখতে হবে যে এদের একটা কাউন্সিলর, অদিতি মুন্সির হাজবেন্ড, কাউন্সিলরের 1300 কোটি টাকা থাকতে পারে। 1300 কোটি টাকার অভিযোগ থাকতে পারে একজন কাউন্সিলরের বিরুদ্ধে। তাহলে ভেবে দেখতে পারেন একজন বিধায়কের কাছে এরা চাইলে ঠিক কত টাকা রয়েছে। একজন কাউন্সিলরের যতটা তার ব্যাপ্তি, একজন বিধায়কের ব্যাপ্তি তার থেকে অন্তত 10 গুণ। তাহলে ভাবুন, কাউন্সিলরের কাছ থেকে এত টাকার তোলাবাজির টাকা অভিযোগ থাকলে একজন বিধায়কের কাছে ঠিক কত টাকা থাকতে পারে। তো এবার গতকাল যেটা হয়েছিল যে তারা চলে যান এবং সেখানে গিয়ে ববি হাকিমরা পুরো বসে পড়েন। ববি হাকিমের মতো এরকম বেঈমান লোক, এত বড় বেঈমান, যাকে শেষ দিন পর্যন্ত মমতা হাতে হাত ধরে বললেন যে এর রক্ত আর আমার রক্ত সমান। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি ঘৃণ্য রাজনীতি, কিন্তু তার সত্ত্বেও ববি হাকিমের রাজনীতিটা একবার ভাবুন, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে শেষ দিন পর্যন্ত সব চুষে খেয়েছেন, সমস্তটা পেয়েছেন, সমস্তটা নিজের আখের গুছিয়ে নিয়েছেন। আর আজকে যাতে করে ওই অদিতি মুন্সির স্বামীর পরিণতি না হয়, যেন দেবরাজের ভূমিকায় যেন তাকে আমরা না দেখি, সেই কারণে কিভাবে প্রাণপণে মমতা বন্দ্যোপাধ্যায়কে একেবারেই ত্যাগ করে তিনি তার কত বড় বিরোধী হিসেবে প্রমাণ করে শুভেন্দু অধিকারীর মন জয়ের চেষ্টা করছেন। এখানে অবশ্য বলেছেন, কে বলেছেন? কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শোনাবো তার বক্তব্যটা। এখন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনতে ভালো লাগছে, তার কারণ আমি বুঝতে পারছি না, বা আপনারাও বুঝতে পারবেন না, যে ববি হাকিম ভালো না কল্যাণ বন্দ্যোপাধ্যায় ভালো। আসলে পশ্চিমবঙ্গের মানুষ জানে তৃণমূল মানেই চোর। শুনুন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সেই রেওয়াজি গলায় বলা বক্তব্য। দেখিয়ে দেবো আদালতে কি হয় আর জনতার আদালতে কি হয় দেখিয়ে দেবো একদম। ওইসব মাথা থেকে এসব সব মার্ক্সবাদী কমিউনিস্ট বুদ্ধি আর কিন্তু ঋতুব্রত ব্যানার্জি। আর সবচেয়ে বেশি যে নেমকারামি করে তার নাম হচ্ছে ববি হাকিম। সবচেয়ে বেশি যে ভোগ করে তার নাম হচ্ছে ববি হাকিম। সবচেয়ে বেশি যে নেমকারামি করে তার নাম ববি হাকিম।
খেলা ওরা শুরু করেছে, শেষ আমরা দেখিয়ে দেবো। খেলা কিন্তু আমরা শুরু করিনি, খেলতে গেছে তো খেলা দেখিয়ে দেবো, খেলার শেষ দেখিয়ে দেবো। আদালতেও দেখাবো, জনতার আদালতেও দেখাবো। মানুষের কাছে যা, মানুষের কাছে যা, এর ঘরে ওর ঘর না ঢুকে। ওই ঋতুপদাকে বলুন না উলুবেড়িয়াতে মানুষের কাছে যেতে, অরূপ রায়কে বলুন না হাওড়ায় ঘুরতে, মধ্য হাওড়া গোটা হাওড়া। অরূপ রায় যদি চেয়ারম্যান হয়ে থাকে গোটা পশ্চিমবাংলা ঘুরতে পারছে না কেন? ঋতুপদ ব্যানার্জি ওই জেনারেল সেক্রেটারি তাকে ঘুরতে পারছে না কেন? পাবলিক বুঝিয়ে দেবে যে পাবলিকরা ভোট দিয়ে ওদের জিতিয়েছে। খেলা শুরু করেছে, শেষ করবো আমরা, একদম দেখিয়ে দেবো। আমার শুনলেন, একেবারেই ধোঁয়াধার বক্তব্য। এবং কি এখন এই পরিস্থিতিতে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যটাই আপাতত অন্তত ঠিক বলে মনে হচ্ছে। তার কারণ হচ্ছে ববি হাকিমরা যদি দাবি করেন যে তৃণমূল কংগ্রেস তারাই আসল তৃণমূল কংগ্রেস, তাহলে এই যে মন্টু সাহা হচ্ছে মডার্ন ডেকোরেটিংসের মালিক, এবং এই মডার্ন ডেকোরেটিং একটা ছোট্ট একটা কোম্পানি, এইটুকু একটা কোম্পানি ছিল, মানে একটা ডেকোরেটিং হাউস পাড়ায় থাকে না, যেরকম 4টে বাঁশ নিয়ে আর একটা ত্রিপল নিয়ে, এরকম একটা ছোট ডেকোরেটিং হাউস। মমতা বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যে এরা এখন পশ্চিমবঙ্গের 1 নম্বর ডেকোরেটিং হাউসে পরিণত হয়ে গেছে সম্ভবত। এবং 21শে জুলাই, গতবারেও 21শে জুলাইয়ের যে মঞ্চ, তারা মডার্ন ডেকোরেটিংসই বানাতো, এবং তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটি এই যে র্যাম্পে হেঁটে যাওয়া, এই সমস্ত কিন্তু কনসেপ্ট, এই সমস্ত কিন্তু এই মডার্ন ডেকোরেটিংয়ের। তার যে মালিক মনোতোষ সাহা, যাকে মন্টু নামে পরিচিত, সেই মন্টু সাহা দীর্ঘদিন ধরেই নোটিশ দিয়ে পাঠিয়েছিল যে আমার খালি করতে হবে জায়গা, আমার বিল্ডিং খালি করতে হবে, এবং সে নিয়ে কোর্ট কাছারিও হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়রা কিছুটা সময় চেয়েছিলেন, এরই মধ্যে চলে গেছেন এরা। তো বক্তব্য হচ্ছে, তাহলে মন্টু সাহার বক্তব্যটা এখনো কেউ জানতে পারলো না যে মন্টু সাহা কি চান। এবং সবথেকে এই সমস্যার সমাধান হচ্ছে একমাত্র যে যখন এই বাড়িটি ভাড়ার সময় তো একটা মানে একটা নোটারি সাইন কিংবা একটা ডিড হয়, যেখানে কোন চুক্তিতে ভাড়া, কত অর্থের বিনিময়ে, সেখানে তো সিগনেচার হয়, সাইন করেন। সেখানে তৃণমূল কংগ্রেসের কালীঘাটের কে সাইন করেছিলেন সেটা বললেই তো হয়ে যায়, তাহলে তো আর এরা এত দাবি করতে পারেন না। কিন্তু প্রশ্ন হচ্ছে যে ওইটি পর্যন্ত এখনো ডিসাইড না করতে পেরে, আর এদের এমন করুণ অবস্থা যে একটা অন্য পার্টি অফিস থেকেও নিজেদের দলকে চালানোর ক্ষমতা নেই। এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় ঠিকই বলেছেন যে এরা নিজেদের পাড়ায় গিয়ে ভোট চাইতে পারবেন, নিজেদের পাড়ায় গিয়ে এরা কেউ দাঁড়াতে পারবেন। আজকে দেবরাজের মতো চুনোপুটিদের কাছে 1300 কোটি টাকা পাওয়ার পর ঋতপন্থী বিদ্রোহী তৃণমূলেদের তাহলে কি অনেক বেশি টাকা আছে, যে টাকার জন্য তারা কার্যত মানে একটা অন্য স্ট্র্যাটেজি নিয়েছে যে সরকারের মন পাওয়া, যাতে পুলিশ তাদের বিড়ম্বনায় না ফেলতে পারে। কিন্তু এদের জীবনচক্র কতদিন, রাজনৈতিক জীবনচক্র কতদিন, এরা কতদিন পশ্চিমবঙ্গের রাজনীতিতে এরা ভেসে থাকবেন? আগামী নির্বাচন পর্যন্ত, তাই তো? আগামী নির্বাচন মানে এই লোকসভা নির্বাচনে এদের মধ্যে যে সমস্ত বিদ্রোহীরা দাঁড়াবেন তারা তো একেবারেই হারবেন, আর বাকি যারা রয়েছে এদের কাছে এখনো 5টি বছর অত্যাচার করবেন পশ্চিমবঙ্গের মানুষের। সবথেকে দুঃখের বিষয় যে আমাদের বিরোধী দলনেতা ছিলেন এককালে তিনি পুরোটা জানতেন যে তাকে কিভাবে আক্রমণ করতো, এই ঋতব্রত থেকে, এই ফিরহাদ হাকিম থেকে শুরু করে তাকে ব্যক্তিগত কিভাবে আক্রমণ করতো শুভেন্দু অধিকারীকে ফিরহাদ হাকিমরা। তারপরেও এই ফিরহাদ হাকিমদের প্রতি নরমপন্থী তৃণমূল মানে ভেবে তাদেরকে কেন এতটা পরিসর দেওয়া হচ্ছে, এটা পশ্চিমবঙ্গের মানুষের কাছে শুধু বিস্ময় নয়, এটা পশ্চিমবঙ্গের মানুষের কাছে প্রতারণার সমানও কার্যত। তো এটা আপনারা কি সমর্থন করছেন? আমার তো মনে হয় না এটা কেউ সমর্থন করছেন। তার কারণ এই তৃণমূল 1, 2, 3, 4 তৃণমূলের সবাই চোর, এটা কে প্রথম বলেছিলেন জানি না, কিন্তু সব থেকে বেশি পপুলার হয়েছিল এটা বিরোধী দলনেতা থাকাকালীন শুভেন্দু অধিকারীর গলায়। তাই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যে দ্রুত গতিতে এই যে উন্নতির একটা মারাত্মক জোয়ার আনছেন, প্রকৃত জোয়ার আনছেন, কিন্তু ওর মধ্যে এরকম মানে গোটা দুধের মধ্যে কেন গোচন ফেলে দিচ্ছেন এই সমস্ত ফিরহাদ হাকিমদের দিয়ে, এটা আমার বোধগম্য হচ্ছে না। আমি দেখাবো আপনাদের সামনে গতকাল ওই জায়গাটায় কিভাবে মানে জটলা হয়েছিল, সেই অংশটা মানে যখন সবাই চলে গিয়েছিলেন, ওটাই আমাদের ঘর, এখানেই আমরা বসবো বলে যখন হচ্ছিলেন, ওই কেওয়াস অংশটা একবার দেখাবো, দেখুন।
ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং জামান তারা এই ভবনে ঢুকে পড়ছেন, ভবনে ঢুকে তারা দাবি করছেন তারাই আসল তৃণমূল কংগ্রেসের অফিস নয়, তাদের অফিস। সেই অফিসে তারা আসছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে আগে যে অবস্থান, সেই অবস্থানে অটক থেকে বা অটক থেকে তারা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় পরামর্শ দেওয়া, পরামর্শ দিয়ে থাকেন, তারা এখন বৈঠক দেখলেন, মানে এটা কোনোভাবেই কাম্য নয়, কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ তো, আমাদের সবকিছু সহ্য করতে হয়। আমরা ভেবেছিলাম যে বিজেপি আসবে, বিজেপি আসার পর যে এই প্রত্যেকটা তৃণমূলের ধরে ধরে শাস্তি হবে। আমরা তো আর কোনোদিন ভাবিনি যে ফিরাদ মানে শাস্তি হবে ধরুন কিছু বাছা বাছা নেতাদের, আর ফিরাদ হাকিমের মতো নেতারা তারা বেঁচে যাবে, এটা তো আমরা ভাবিনি। যে লোকটা হিন্দু সম্প্রদায় সম্পর্কে এত বাজে কথা বলেছেন, তাকে বিজেপি এতটা প্রোটেক্টিভ মেজারে, এবং যার সাইন করা একটা বিল্ডিং কিছুদিন আগে ধসে গিয়ে এক্স্যাক্টলি ফিগারটা আমার মনে নেই, 5-6 জন না কতজন মারা গেলেন, তো তাকে এখনো পর্যন্ত রাজনীতির পরিসরে যেন কিছুই ঘটেনি, যেন আমার কোনো দায়বদ্ধতাই নেই। মানে এই নোংরা রাজনীতির জন্য কিন্তু পশ্চিমবঙ্গে মানুষ বিজেপিকে আনেনি। আমার জানা নেই যে বিজেপি যদি এরকম করতে থাকে, এটা কোনোদিনই পশ্চিমবঙ্গের মানুষের এক্সপেকটেশনের সঙ্গে ম্যাচ হচ্ছে না। তো যাই হোক, আমি আপনাদের সামনে এই ব্যাপারে লিখে জানাতে বলবো। এরপরেই অবশ্য কুণালপন্থীরা চলে গিয়েছিলেন ওখানে, কুণালবাবুরা চলে গিয়ে পুলিশের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান, এসব হয়। কিন্তু সে অংশটা আবার দেখাবো, আচ্ছা দেখে নিন, একটা ছোট্ট অংশ দেখায়। একটু ফাঁকা এসে লাগিয়ে দিয়ে চলে গেল, আর তারপরে পুলিশ আর র্যাব আর সেন্ট্রাল ফোর্স এসে তাদের ডিফেন্ড করছে। এটা স্যার কি করে হতে পারে? তাদের ডিফেন্ড করছে না। আমি এসি ল এন্ড অর্ডার সিচুয়েশন দেখতে, এখানে কোনো ল এন্ড অর্ডার সিচুয়েশন ব্রেক করে না। হয়নি তো, দেখাই আমার হয়নি তো, আমরা দোকানে ভাঙছি না, আমরা ভাঙছি না স্যার, আমরা কোনো তালা ভাঙছি না। আমাদের বাড়িতে আমরা ঢুকতে পারবো না। যে তালার চাবি আছে সেইটা দিয়ে আমাদের ভেতরে ঢুকতে দিন। এগ্রিমেন্টে চাবি আছে, সব আছে, তারপরে আপনারা মানা করছেন। মালিকের সঙ্গে যে এগ্রিমেন্ট, তার কপি তো আপনাদের কাছে থানায় জমা, তাহলে থানায় চলুন এখন। সেটা হ্যাঁ চলেন। এগ্রিমেন্ট দেখলে আপনাকে নিজে আসতে হবে, আবার খুলে দিতে হবে। এগ্রিমেন্ট যদি আপনার না, এগ্রিমেন্ট যদি আমাদের চলেন থানায়। না, এগ্রিমেন্ট দেখে নেন না, মালিকের থানায় এসে আমার কাছে আপনি এগ্রিমেন্ট দেখাচ্ছি, আমি মালিককে তো এখন বিদেশে থাকে, আমার বিদেশে যেতে হবে না। না এগ্রিমেন্ট সহ, আমরা এগ্রিমেন্ট সহ গোটাটা থানায় জমা করা আছে। তো তারপরে আবার নতুন করে মালিককে ডাকার সিচুয়েশন কথা আসছে কোথা থেকে? এগ্রিমেন্টটা তো দেন, আমি অ্যাকশন। আপনি আগে গিয়ে এগ্রিমেন্টটা তো দেখা যেতে পারে। হ্যাঁ, আপনার কাছে এগ্রিমেন্ট আমরা জমা দিয়েছি আপনাকে। আপনি এগ্রিমেন্ট আপনারা তাহলে স্যার একটা জিনিস সিকিউর করুন, যে এখানে যা হয়েছে সন্ধ্যাবেলা, আমরা যেমন দায়িত্ব জ্ঞানহীন কাজ করছি না, দ্বিতীয় কোনো ব্যক্তি যেন রাত্রিরে বা সকালে এখানে আর কোনো দায়িত্ব জ্ঞানহীন কাজ না করতে পারে, আমরা করছি না। সেটা আমি অ্যাসিওর করতে পারি। হ্যাঁ, দাদা অ্যাসিওর করবেনই, কারণ আপনারা যারা এসে ধরতে, হ্যাঁ আপনি অ্যাসিওর করবেন না, তো করুন। আমরা যতক্ষণ চলে এসেছি স্যার সেটা ঠিক আছে স্যার, আপনি করুন। তাহলে একটা ডেলিগেশন আমরা থানায় চলুন, এগ্রিমেন্টটাকে বার করতে বলুন। দেখলেন, এই সমস্ত হওয়ার পর কিন্তু বিশ্বাস করুন, এখানে আমাদের কোনো ইচ্ছা নেই যে এদের মধ্যে কে জিতলো, কে প্রতীক পেল, কে আসল তৃণমূল। দেখুন, ঋতব্রতরা কোনোদিন আসল তৃণমূল নয়, এটা ঠিক। আমাদের দাবিতে ঋতব্রতরা কোনোদিন আসল তৃণমূল হতে পারে না। এটা তো পশ্চিমবঙ্গের মানুষকে বোকা বানালে চলবে না। ওরা কোনোদিন আসল তৃণমূল নয়। আর আসল তৃণমূল যারা, তারা হচ্ছে আসল চোর। যদি আসল তৃণমূল মানে আসল চোর হয়, এবার এদের মধ্যে ছেড়ে দিন যে কারা আসল তৃণমূল বলে দাবি করবেন। কারণ এই বক্তব্য আমার নয়, আমি তো কেউ নই। আজকের মুখ্যমন্ত্রী তিনি বলতেন যে তৃণমূল মানেই চোর। তাহলে তৃণমূল মানেই চোর, সেই চোর আমরা কে আসল চোর, সেটা নিয়ে যদি লড়াই হয়, এবং সেই লড়াই যদি এই মুহূর্তে গোটা রাজ্য রাজনীতির প্রধান আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়ায়, তাহলে পশ্চিমবঙ্গে দুর্ভাগ্য যে আমাদের আর একটিও রাজনৈতিক দল নেই যাকে আমরা ভাবতে পারি পরবর্তীকালে আসলে এবার আমাদের সুদিন আসবে। তার কারণ আমরা সবাই টেস্ট করে নিয়েছি। আর বিজেপি এখনো পর্যন্ত আমাদের বিশ্লেষণ করার সময় আসেনি, আমরা বিশ্লেষণ করব। আমরা কাউকে অহেতুক একটা 100-র মধ্যে 90 নাম্বার দিয়ে তারপরে জাজমেন্ট করব না। আমরা শূন্য থেকেই শুরু করব। শূন্য থেকে শুরু করতে গিয়ে এত কাজ হচ্ছে, এত চারিদিকে কাজ হচ্ছে, সেগুলো অভূতপূর্ব, একেবারে এক কথায় অভূতপূর্ব। প্রশংসার 100 বার দাবি রাখি।
কিন্তু সব থেকে হতাশাগ্রস্ত ব্যাপার যে ভালো তৃণমূল আর মন্দ তৃণমূল বাঁচতে গিয়ে লোকজন এবার ভালো বিজেপি আর খারাপ বিজেপি বাঁচতে শুরু করে দেবে। কিন্তু এই আমার শেষ কথাটা মাথায় রাখবেন যারা শুনছেন, বিজেপির কেউ কর্তা ব্যক্তিরা যদি কেউ থেকে থাকেন। এনিওয়ে, সবাই ভালো থাকবেন, এখনকার মতো এখানেই।